মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রত্যেকেই দিল্লিতে নজর রেখেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারের অফিসে তিনি যেভাবে কালো কাপড় দিয়ে ঢুকলেন, আর সকাল থেকে আমরা দেখতে পেলাম যে বঙ্গভবন ঘিরে রাজনীতির পারদ চরমে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারিও দিলেন এবং তিনি ৮ প্রহরের শাড়ি যেটা বাড়িতে পরেছিলেন সেটা পরেই পুলিশের পেছনে ছুটলেন, পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করলেন, সেখানে তাদেরকে শাড়িও দেখিয়ে বললেন করুণ আরতি করে বা হাত জোর করে যে আমি এদেরকে নিয়ে এসেছি, যাদের মারা গেছে, যাদের এর কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন আমরা দেখার চেষ্টা করছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন নির্বাচন কমিশনারের অফিসে, কাগজ নিয়ে গেলেন, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে গেলেন। হ্যাঁ, না আমরা দেখেছি বারবার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে নিয়ে একাধিক মন্তব্য করেন, জ্ঞানেশ কুমারকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ান, জ্ঞানেশ কুমারের নামও কখনো কখনো পাল্টে দেন, কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করার পরই পাল্টে গেল তার আর ব্যক্তি। কারণ কেন, তিনি সীমা খান্নাকে নিয়ে একাধিক মন্তব্য করলেন, জ্ঞানেশ কুমারকে নিয়ে সেরকম ভাবে দেখা গেল না। কি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাল তো সুপ্রিম কোর্টে রয়েছেন, কিন্তু আজকে রাজ্য রাজনীতি উত্তাল করে, দিল্লিকে উত্তাল করে কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন বা কি পেলেন আজকে? এই যে এত বড় মিটিং বা এতজন আক্রান্ত পরিবারকে দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যা আলটিমেট মমতা বন্দ্যোপাধ্যায় কি সফল হলেন? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, সফল হলেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে তো কোনো বিরোধী নেতা এরকম এসআইআর কে নিয়ে প্রতিবাদ করতে পারেনি। ধরো, এটা তো রাহুল গান্ধী করতে পারতো, রাহুল গান্ধী তো করেননি। এটা তো মোহাম্মদ সেলিম করতে পারতেন, মোহাম্মদ সেলিম তো করেননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পরেও দেখিয়ে দিলেন যে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জীবিত। এবং একই সাথে তোমায় আমি বলতে পারি, এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা আমাদের কাছে খুব পরিচিত। এটা হলো পুরনো মত। ওনার এই রাজনীতিটাকে যদি তুমি আমায় ব্যাখ্যা করতে বলো, তাই পুরনো মত নতুন মানে বোতলে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো কোনো বিপাকে পড়েছেন বা সংঘাতে গেছেন কেন্দ্রের সাথে, তখন কখনো প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করবার পরে উষ্মা প্রকাশ করে বেরিয়ে এসছেন, প্রেস কনফারেন্স করেছেন। কখনো প্রণব মুখার্জির সাথে বৈঠক করে দাবি দাওয়া মেটাতে পারেননি জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। কখনো রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তিনি একই ধরনের ভাবে বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের নিয়ে হইচই করে ব্যতিব্যস্ত করে তুলেছেন। ফলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পরিচিত চেনা রাজনীতি। আমরা যারা বছরকে বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করি, আমরা কিন্তু জানতাম এসআইআর এর উনি যখন বিরোধিতা করছেন, কেন বিরোধিতা করছেন? পরিষ্কার সংখ্যালঘু মুসলমান ভোটদের জন্য। যদিও আমি তোমায় বলছি যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে খুব সচেতন ভাবেই আজকে ইনি কে, উনি বুদ্ধিস্ট, উনি কে, উনি হিন্দু, উনি কে, উনি তপশিলি জাতি, ওরা দুজন সংখ্যালঘু মুসলিম। গল্পটা একেবারেই তা নয়। গল্পটা হলো পরিষ্কার এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে যাতে আঘাত না আসে, এবং সেটাই হলো ওনার একমাত্র উদ্দেশ্য। এবং এই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের কি? সংখ্যালঘু মুসলিম ভোট, যেটা যে কোনো ধরনের মুসলিমরাই এর মধ্যে অন্তর্গত। এর মধ্যে যেমন ভারতীয় মুসলমানরা আছে, তেমনি অনুপ্রবেশকারী মুসলমানরাও আছে। এটাকে জানি কোন রকম টাচ না করতে পারে, এসআইআর যাতে টাচ না করতে পারে। দ্বিতীয় হলো মৃত ভোটাররা যাতে থাকে। তৃতীয় হলো যারা অবৈধ ভাবে ভোটারই হয়েছেন তাদেরকেও রেখে দিতে হবে, কারণ তারা সরকারের উপর নির্ভর। তারপরে হলো 2 বা ততোধিক নাম আছে, এই নামগুলোও রেখে দিতে হবে। আর যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন স্থায়ীভাবে, এদেরকেও রাখতে হবে। ফলে এই যে ভোটটা, এই ভোটটা যাতে কোনো মতেই এসআইআর এর মধ্যে আঘাত না হয়, মানে বেরিয়ে না যায়, তার জন্যই তুমি দেখেছো 6800 বুথে যে কোনো ভাবে মৃত ভোটারদের নাম রেখে দেওয়া হয়েছিল। বিডিও অফিসগুলো দখল করে কার্যত মানে আইপ্যাক এর সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কিভাবে মানে এসআইআর ফর্ম ফিল আপ করা হয়েছে, যেখানে এক ব্যক্তির নাম ব্যবহার করে 50 জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে। এক বাবাকে দেখিয়ে 50 জনের নাম রাখা হয়েছে। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে নির্দেশে বা হোক, বা যে অভিযোগটা উঠেছে যে এন্টার বিডিও অফিসের মানে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও, ডিএমরা কার্যত তাদের মতন করে এসআইআর পরিচালনা করছে। বহু জায়গায় নামের ভুল থেকে বিচ্যুতি যেগুলো আসছে, হাজার হাজার লোকের নাম যে তোমার শুনানিতে আনা হচ্ছে, এটা যাতে এই হয়রানিটাই করা হচ্ছে রাজনৈতিক লাভের জন্য। এটা তোমার চ্যানেলেও আমি বারবার বলেছি যে মানে একেবারে সচেতন ভাবেই যাতে ব্যাপক পরিমাণে মানুষের মধ্যে একটা হয়রানির থেকে ক্ষোভ তৈরি হয়। এবং এই এই নোটিশগুলো, অভিযোগটা হলো যে সরাসরি ইচ্ছা করে নোটিশ দেওয়া হচ্ছে যাতে করে
মানুষকে উত্তেজিত করা যায়, ক্ষোভ দেখানো যায়। দেখো এর আগে এক প্রস্ত এসআই মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর বিরোধিতা করেছিলেন, বলেছিলেন আমি জীবিত থাকতে এসআইআর হবে না। ফলে প্রশ্ন সংখ্যালঘু মুসলমানদের মধ্যেও এসছে যে তাহলে আপনি আটকাতে পারলেন না কেন? তারপরে যখন মানে এসআইআর শুরু হলো তখন বিএলওদেরকে ঘেরাও করো, বিএলওদেরকে মানে তোমার গিয়ে হুমকি দাও, বিএল মানে রক্ত গঙ্গা বইয়ে দিব কেউ বললো। তারপরেও যখন এসআইআর আটকানো গেল না, তখন কিন্তু যে কৌশলটা নেওয়া হয়েছে সাবোটেজ করো, অর্থাৎ এমন ভাবে সাবোটেজ করো যাতে করে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এসআইআরটাই খারাপ, এসআইআরটাই বিষ, এসআইআরটাই হলো মানে ইলেকশন কমিশন না বিজেপির জন্য। এবং তুমি জানো যে ইলেকশন কমিশনের নিজস্ব কর্মী বাহিনী নেই। ফলে এটার এসআইআর এর যে শুনানি, কে শুনানিতে নাম ডাক পাবেন, কাকে লাইনে দাঁড় করানো হবে, কে কতক্ষণ থাকবে, এই এন্টারটাই হলো বিডিও এবং এসডিও পর্যায়ের লোক এবং ডিএম অফিসে মিলে করেছে। এখানে তৃণমূল কংগ্রেস যেভাবে নির্দেশ দিচ্ছে অভিযোগ সেইভাবেই তারা কাজ করছেন। ফলে হয়রানির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সরাসরি আছে। অথচ যে রাজনীতিটা উনি করছেন, যে প্রতিনিয়ত তিনি ইলেকশন কমিশনকে ভিলেন বলছেন, ইলেকশন কমিশনকে মিথ্যাবাদী বলছেন। আজকেও তিনি সাংবাদিক সম্মেলন করে দিল্লিতে পরিষ্কার ইলেকশন কমিশনকে আক্রমণ করে মিথ্যাবাদী বললেন এবং এইরকম ইলেকশন কমিশন তিনি দেখেননি সেটা বললেন। কিন্তু এই ইলেকশন কমিশন তো সংবিধান অনুসারে তার কোনো কর্মী নেই, সে তো রাজ্য প্রশাসনের উপর নির্ভর। আজকে যদি সঠিক বিরোধী দল থাকতো, আজকে যদি শক্তিশালী বিরোধী দল থাকতো, তাহলে প্রত্যেকটা হয়রানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করতো। আজকে যদি সত্যি পশ্চিমবাংলাতে একটা শক্তিশালী বিরোধী দল থাকতো, যারা সংবিধান বোঝে, যারা মানে প্রশাসন বোঝে, তাহলে তারা কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হয়রানির জন্য দায়ী করত। কারণ আপনার প্রশাসন দিয়ে এই শুনানি হচ্ছে, আপনার প্রশাসন দিয়ে এসআইআর হচ্ছে, আপনার প্রশাসন কি এই কেন এই অরাজক পরিস্থিতি তৈরি করছে, কেন শুনানিতে মানুষের হয়রানি হচ্ছে, কেন বয়স্ক মানুষদের ইলেকশন কমিশন বলা সত্ত্বেও ইয়ারও অ্যাসিস্ট্যান্ট ইয়ারোরা বাড়িতে গিয়ে শুনানি করছে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন, সেই রাজনীতির কাউন্টার দেওয়ার কেউ নেই। বরঞ্চ একটা দীর্ঘ সময় এখন একটু বিলম্বিত বোধোদয় হয়েছে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতাদের, কিন্তু হ্যাঁ বিলম্বিত বোধোদয়। তোমার চ্যানেলে আমি যখন এসআইআর নিয়ে দিনের পর দিন বলেছি যে এসআইআর কার্যত তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে, মানুষের হয়রানি তৃণমূল কংগ্রেস করছে, এবং অতীতের অভিজ্ঞতা থেকেও আমি বলেছি যে ডিলিমিটেশন কমিশনের শুনানিও ভণ্ডুল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার দল তৃণমূল কংগ্রেস। ফলে বিভিন্ন ব্লকে যে হয়রানি, শুনানি বন্ধ করে দেওয়া, বিডিও অফিস জ্বালিয়ে দেওয়া, এই সমস্তগুলো তৃণমূল কংগ্রেস করছে। অথচ তার রাজনৈতিক ফয়দা বিরোধীরা নিতে পারছে না। উল্টো মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যে রাজনীতি, অর্থাৎ যেটা আমি প্রথমেই বললাম যে পুরনো মত নতুন বোতলে, একেবারে কালো গ্রাউন্ড পরে গিয়ে আজকে জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করে এসে তারপরে জাস্ট বিষাদগার করে যে রাজনীতির প্রজেক্টটা করলেন, আজকে তিনি প্রমাণ করে দিলেন যে মানে অন্যায় অবিচার করেও দিল্লির রাজনীতিতে বা ভারতবর্ষের রাজনীতিতে নিজেকে টিকিয়ে রাখা যায়, প্রধান মুখ করে তুলে দেওয়া যায়। আজকে রাহুল গান্ধীকে কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না, বা মোহাম্মদ সেলিমকে কেউ গুরুত্ব দিচ্ছে না। এসআইআর বিরোধিতা করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? ফলে এই সুযোগটা তো রাহুল গান্ধীরও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়টা এই কারণেই অনেক বেশি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা একাধিক ফাউল ইতিমধ্যেই সংখ্যালঘু ভোট ব্যাংক, তার মূল ভোট ব্যাংক যার উপর দাঁড়িয়ে উনি শাসন করেন, মানে ওয়াকআপকে কেন্দ্র করে উনি একটি মানে রীতিমতন ঘেটে গেছেন। ওয়াকআপকে কেন্দ্র করে মুসলমানরা বুঝতে পেরেছে মমতার উপর ট্রাস্ট রাখা যায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াকআপ মানে ওনার মানে জীবিত থাকতে করতে দিবেন না বলেছিলেন, সেইখানেই তিনি কেন্দ্রের আদেশ অনুযায়ী ওয়াকআপের নথিভুক্ত করেছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ওবিসি। ওবিসি সংরক্ষণকে নিয়েও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে মমতার প্রতি আস্থা কমেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 98% মুসলমানদেরকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যে প্রক্রিয়ার মধ্যে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেটা চ্যালেঞ্জ হয়েছে এবং ওবিসি ক্যাটাগরি থেকে মুসলমানদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই দুটো বিষয়ের পাশাপাশি মুসলমানদের প্রকৃত সংখ্যালঘুদের উন্নয়ন ঘটেনি। আর উল্টো দিক থেকে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি অথবা আইএসএফ এর থেকে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতার মানে অবস্থান আসছে, ফলে আইএসএফ এর নৌসাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই কনটেক্সটে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে বোঝাতেই হতো
যে এসআইআর এর বিরোধিতা আমরা কোন লেভেলে করি। আগামীকাল দিল্লিতে গিয়ে ওনাকে, দিল্লিতে আবার সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলতে হবে, গাউন পরে যে রাজনীতিটা সেটা করে দেখাতে হবে। ফলে রাজনীতির যে নাটক, সেই নাটকে 2021-এ তুমি দেখেছো ভাঙা পায়ে খেলা, যে মানে আদতেও পা কি হয়েছিল জানে না, কিন্তু পায়ের মধ্যে প্লাস্টার জড়িয়ে হুইল চেয়ার করে তিনি সভাগুলোতে গিয়ে যেভাবে মানে মানুষের আবেগ সঞ্চারিত করতেন, সেই আবেগের সামনে শুভেন্দু অধিকারী বা অন্যরা দাঁড়াতে পারেনি। ফলে একইভাবে আমি তোমাকে বলতে পারি, মানে বিরোধীরা দাঁড়াতে পারেনি। ঠিক একইভাবে বলছি যে মানে এসআইআর কে কেন্দ্র করে, এসআইআর এর নাম বাদও দিবে মমতা, আবার সেই বাদকে দেওয়াকে কেন্দ্র করে যে চাপ তৈরি, যে রাজনীতি করবে, সেই রাজনীতির সামনে কি সত্যি রাজ্যের বিরোধী দল দাঁড়াতে পারবে? মানে যেভাবে আজকে সারা ভারতবর্ষের অ্যাটেনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিল, সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া মমতা সেন্ট্রিক ছিল, এই প্রশ্নটা সবাই করছেন যে এসআইআর এর বিরোধিতা তো অনেক রাজনৈতিক দল নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত হেরন বা মানে চোখে চোখ রেখে যে রাজনীতিটা, সেই রাজনীতি জ্ঞানেশ কুমারের সাথে কিন্তু না রাহুল গান্ধী করলেন, না মোহাম্মদ সেলিম করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো মত নতুন বোতলে বন্দি করলেন, অর্থাৎ তার পুরনো যে রাজনীতি, সেই রাজনীতি তিনি আবার দিল্লির মানে রাস্তায় নিয়ে নামলেন। স্যার এক্ষেত্রে তো সবাই বলবে যে 30% মন পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছুটাছুটি, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটাছুটি, তাতে 70% ইন্ট্যাক্ট থাকছে শুভেন্দু অধিকারী। না, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির আমি পজিটিভ দিক বলবো, যে তুমি যদি দেখো সচেতন ভাবে আজকে কিন্তু সংখ্যালঘুদেরকে সঙ্গে বেশি নেয়নি। সে বুদ্ধিস্টদের নিয়েছে, সে হিন্দুদের নিয়েছে, সে ওবিসিদের নিয়েছে। ফলে আমার কাছে যা খবর সেটা হলো যে যদি সত্যি আশঙ্কা করছি আমি, যে বিরাট সংখ্যক হিন্দুদেরও নাম বাদ যাবে। ফলে মুসলিমদেরও নাম বাদ দেওয়া হবে, হিন্দুদেরও নাম বাদ দেওয়া হবে। তারপরে যে রাজ্য রাজনীতিতে উত্তাল হবে বা মমতা উত্তাল করবেন, সেই কাউন্টার কি বিজেপি দিতে পারবে? অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা সংশোধনের পর হিন্দু মুসলমান নির্বিশেষে যে বিরাট সংখ্যক লোকের নাম বাদ যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করবেন, মাঠে ময়দানের রাজনীতি করবেন, তাকে কাউন্টার দিতে পারবে কি? সেই লড়াইটা কি শুভেন্দু অধিকারীরা দিতে পারবেন? যদি সেই লড়াইটা না দিতে পারে, তাহলে এসআইআরই নির্বাচনের ফলাফল ঠিক করে দিয়েছে কথা বলতে হবে।